বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোযোগ আকর্ষণ করার জন্য জিজ্ঞেস করা হলো, আপা, ঢাকার খবর কি? নেত্রী কাব্যিক সুরে বললেন, কেউ কারে নাহি ছাড়ি সমানে সমান। তারপর বললেন, দিয়ে এসেছি লাগিয়ে, যা হয় হোক। আজ নেত্রীর অনেকগুলো পথসভা আছে। পথসভা মানে রাস্তার ধারের জনসভা। নেত্রীর আজ অনেক বক্তৃতা করতে হবে। গলা গরম রাখতে হবে। গলা বসে গেলে বা ভেঙে গেলে বক্তৃতা চলবে না। আবার ওদিকে ঢাকার পরিস্থিতি গরম, তাই আজ একটু বেশি ফেন্সিডিল খেতে হচ্ছে। বেলা 11টার কক্সবাজারের জনসভা শুরু হলো। এর মধ্যে ঢাকার পরিস্থিতির গুরুতর অবনতি ঘটার সংবাদ এলো। রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং জেনারেল নাসিমের সংঘাতে ঢাকা ক্যান্টনমেন্ট কার নিয়ন্ত্রণে এটা বোঝা যাচ্ছে না। তবে সাভার ও গাজীপুর ক্যান্টনমেন্টে যে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের পক্ষে, এটা বোঝা গেল। এই কারণে যে জেনারেল নাসিমের নির্দেশে ঢাকা অভিমুখে আসা যশোর, রংপুর, বগুড়া ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সৈনিকদের প্রতিহত করার জন্য নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমামুজ্জামান এর নির্দেশে সাভার ক্যান্টনমেন্টের সৈনিকেরা আরিচা ঘাটে অবস্থান নেয় এবং ফেরি চলাচল বন্ধ করে দেয় ও নদী পার হওয়ার অপেক্ষায় থাকা দৌলতিয়া এবং নগরবাড়ি ঘাটের সৈনিকদের নদী পার হওয়ার চেষ্টা করলে ডুবিয়ে দেওয়া হবে বলে ওয়্যারলেসের মাধ্যমে হুঁশিয়ার করে দেয়। এদিকে ময়মনসিংহ থেকে আসা সৈনিকদের রাস্তায় ব্যারিকেড দিয়ে গাজীপুরের সৈনিকরা আটকে দেয়। কুমিল্লার ময়নামতি, চিটাগং, বান্দরবন প্রভৃতি ক্যান্টনমেন্টের অবস্থা বোঝা যায় না। শেখ হাসিনা ইতোমধ্যে 7টি পথসভায় বক্তৃতা করেছেন। ঢাকা থেকে খবর এলো, ঢাকার রাস্তায় ট্যাঙ্ক নেমেছে। কিন্তু কার পক্ষে নেমেছে, অর্থাৎ লড়াইয়ে কে জিতেছে? জেনারেল নাসিম না রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস? এটা কিছুতেই নিশ্চিত হওয়া গেল না। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পথসভার কর্মসূচি বাতিল করে দেন এবং কোথায় পালাবেন সেই চিন্তা ও চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন। কেউ বলেন টেকনাফ, কেউ বলেন বান্দরবানে, কেউ বলেন চিটাগাঙে। আওয়ামী লীগের বান্দরবানের বর্তমান এমপি বীর বাহাদুর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বান্দরবানে নিয়ে যেতে চাইলে পথিমধ্যে চিটাগাং সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন, বর্তমানে শেখ হাসিনার শ্রমমন্ত্রী মান্নান, বিমানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শেখ হাসিনা সহ সকলকে চিটাগাং সার্কিট হাউসে নিয়ে তোলেন। চিটাগাং সার্কিট হাউসের ভিভিআইপি রুমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মেয়র মহিউদ্দিন, চিটাগাং আওয়ামী লীগ সভাপতি বর্তমানে শ্রমমন্ত্রী মান্নান, কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, কেন্দ্রীয় নেতা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন সহ কয়েকজন বসে টেলিভিশন দেখছেন। দেশের এই সংকট মুহূর্তে করণীয় কি সে বিষয়ে জননেত্রী শেখ হাসিনা বেমালুম নিশ্চুপ। টেলিভিশন দেখা ছাড়া এই সংকটময় মুহূর্তে যেন আর কোনো কাজ নেই। শুধু ঢাকায় একটা ফোন করে শেখ হাসিনা রেহানাকে বাসা ছেড়ে অন্য এক জায়গায় থাকার কথা বলেই নিশ্চুপ, নির্বিকার। অ্যাডভোকেট সাহারা খাতুন জিজ্ঞেস করলেন, নেত্রী, আমাদের করণীয় কি? নেত্রী উত্তরে আমতামতা করলেন। ঢাকা থেকে আসা নেত্রীর সফরসঙ্গী মোটরসাইকেল আরোহী বলল, আমাদের এখন উচিত জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা। অ্যাডভোকেট সাহারা খাতুন জানতে চাইলেন, কী জন্য জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা উচিত? এজন্য মিছিল বের করা উচিত, জেনারেল নাসিম বিএনপি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের প্রতিপক্ষ, মানে বিএনপির প্রতিপক্ষ। জেনারেল নাসিমকে সেনাবাহিনী প্রধান করে রাখতে পারলে সেনাবাহিনীতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। আর জেনারেল নাসিমের পতন ঘটলে বিএনপির রাষ্ট্রপতি রহমান বিশ্বাসের সেনাবাহিনীর উপর একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। ফলে আগামী 12 জুন নির্বাচনে এর প্রভাব পড়বে। ঠিক আছে, নাসিমের পক্ষে মিছিল বের করেন বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেডরুমে ঢুকে পড়লেন। চিটাগাংয়ের মেয়র মহিউদ্দিন, সভাপতি মান্নান মিছিল বের করতে অস্বীকৃতি প্রকাশ করলে, তাদের মিছিল বের করার জন্য চাপাচাপি করলে তারা বলেন, এখন কোথায় লোকজন পাবো? মিছিলের স্লোগান কি হবে? ঢাকা থেকে আগত নেত্রীর সফরসঙ্গী মোটরসাইকেল আরোহী বলল, যে কোনো কিছুর বিনিময়েই মিছিল করতে হবে, নইলে 12 জুনের নির্বাচনে আবার ক্ষমতায় যেতে চান? জেনারেল নাসিম যদি নাও টিকে, নাসিমের যদি পতনও হয়, তথাপি মিছিল বের করে প্রোটেস্ট বজায় রাখতে হবে। আপনারা মিছিল বের করেন, মিছিলে স্লোগান দিবেন, জেনারেল নাসিম জিন্দাবাদ, আব্দুর রহমান বিশ্বাস নিপাত যাক। এই পর্যায়ে মহিউদ্দিন আর মান্নান বাইরে যেয়ে কয়েকজন লোকের একটা মিছিল বের করে সার্কিট হাউসের চারপাশে ঘুরল। টেলিভিশনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের ভাষণ শুরু হলো। শেখ হাসিনা ভাষণ শুনে বললেন, তত্ত্বাবধায়ক সরকার কোথায়? হাবিবুর রহমান কোথায়? খালেদা জিয়া 24 ঘন্টা সংসদে বসে থেকে এমনভাবে সংবিধান সংশোধন করেছে যে ক্ষমতা আসলে ওদের হাতেই রয়ে গেছে। আমি তার কিছুই বুঝিনি। শেখ হাসিনা আবার বেডরুমে চলে গেলেন।
ঢাকা থেকে আগত সফরসঙ্গী মোটরসাইকেল আরোহী ঢাকায় ফোন করে তার স্ত্রীকে বলল, তুমি যাও আওয়ামী লীগ অফিসে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসায়, যে বলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশ দিয়েছে মিছিল বের করতে এবং মিছিলে স্লোগান দিবে, জেনারেল নাসিম জিন্দাবাদ, আব্দুর রহমান বিশ্বাস নিপাত যাক। হঠাৎ বেডরুমের রিসিভার থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে উঠলেন, এই এই, তারপর চুপ, আর কিছুই বললেন না। অর্থাৎ নেত্রী বেডরুমের রিসিভার তুলে এতক্ষণ কথাগুলো আড়ি পেতে শুনছিলেন। টেলিভিশনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমানের বক্তৃতার নেত্রী শুনলেন এবং আবার বেডরুমে চলে গেলেন। বেডরুমে গিয়ে নজির ও বাহাউদ্দিন নাসিম বঙ্গবন্ধু কন্যাকে সার্কিট হাউস ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে পরামর্শ দিলে তিনি বললেন, আমি কোথায় যাব, তার চেয়ে দেখি কি হয়। বলেই শেখ হাসিনা পুরো আধা বোতল ফেন্সিডিল খেয়ে শুয়ে পড়লেন। মাঝরাতে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে জেনারেল নাসিম এই লড়াইয়ে পরাজিত। সকালবেলা জননেত্রী শেখ হাসিনা বললেন, নাসিম পরাজিত হয়েছে, ভালো হয়েছে। ওকে আমি ফেব্রুয়ারি মাসে ক্ষমতা নিতে বলেছিলাম, ও তখন ডার্ট দেখিয়েছে। পরাজিত হয়েছে, ঠিক হয়েছে। সকাল 9টার ফ্লাইটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলেন। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বরখাস্ত ও গ্রেপ্তার হলেন। এরপর থেকে আর কোনোদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জেনারেল নাসিমের নাম বিন্দু বিসর্গও উচ্চারণ করলেন না। আবু হেনার আগমন 12ই জুন 1996। নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। নরনারী নির্বিশেষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাসতে হাসতে ভোট কেন্দ্রে গেল, হাসতে হাসতে নিজেদের ভোট দিল, আবার হাসতে হাসতেই ঘরে ফিরে এলো। সন্ধ্যার পর বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী ফলাফল ঘোষণা শুরু হলো। প্রথম দিকে দেখা যায় আওয়ামী লীগ বেশ এগিয়ে রয়েছে। রাত 10টার পর আবার দেখা যায় বিএনপি বেশ এগিয়ে রয়েছে। প্রথম দিকের ঘোষিত নির্বাচনী ফলাফলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ উপস্থিত সকলেই বেশ পুলকিত হতে থাকেন। কিন্তু রাত 10টার পরের ঘোষিত ফলাফলে সকলেই চিন্তিত হয়ে পড়েন। রাত প্রায় 12টার দিকে শেখ হাসিনা তার উপর হামলা হতে পারে এই কথা বলে তার বাসায় উপস্থিত সকলকে চলে যেতে বলেন। বাইরের সকলে চলে যাওয়ার পর শেখ হাসিনার ধানমন্ডির 54 নম্বর বাসাটি নীরব হয়ে যায়। রাত 1টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা অন্য একজনকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসেন এবং প্রায় 1 ঘন্টা ধরে একান্ত গোপন বৈঠক শেষে চলে যান। ঐক্যমতের সরকার। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেল অন্যান্য দলের চেয়ে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিট পেয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা হিসাব করে দেখলেন বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং আসম ও রবের জাসদ যদি একত্রিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের চাইতে একটি সিট বেশি হয়ে যায়, অর্থাৎ আওয়ামী লীগের একটি সিট কম হয়। সেক্ষেত্রে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, জাতীয় পার্টি আর জাসদের এই জোট বা সম্মিলিত দলগুলো সরকার গঠন করতে পারে এবং সংসদের সংক্ষিপ্ত 30টি মহিলা সিট অনায়াসে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই হিসেব নিকেশের পরে শুধু বলতে থাকেন, আবু হেনা আমার সাথে ছলনা করলো, প্রতারণা করলো, কথা রাখলো না, কথা মতো কাজ করলো না। এরপর 15ই জুন সন্ধ্যাবেলায় শেখ হাসিনা জাসদ নেতা এবং জাসদের একমাত্র নির্বাচিত সদস্য আসম রবকে নিয়ে যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে তার বাসায় নিয়ে আসার নির্দেশ দেন। স্বৈরাচারী এরশাদের 88 সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতার সম্মিলিত ওয়াচডগ আসম রবকে এই সংবাদ দিলে মনে হলো তিনি এমন একটা সংবাদের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিলেন। শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছেন বলার সঙ্গে সঙ্গে আসম রব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধানমন্ডির 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে ছুটে চলে আসেন। দ্বিতীয় তলার ভিভিআইপি রুমে গিয়ে আসম রব এমপিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বসতে দিলেন, মিষ্টি খাওয়ালেন। তারপর বললেন, রব ভাই, আপনারাই দেশ স্বাধীন করেছেন, বাংলাদেশ বানিয়েছেন। আপনারাই তো আমার পিতাকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন, সারা বিশ্বে পরিচিতি দিয়েছেন। এসবের মূলে ব্যক্তিগতভাবে আপনার অবদানই রয়েছে সবচাইতে বেশি। আসম রব বলেন, আপনি তো তখন রাজনীতিতে ছিলেন না, কাজেই আপনি জানেন না। আমরা কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করতে চাইনি, আর আমি ব্যক্তিগতভাবে তো কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করিনি। বঙ্গবন্ধুর চারপাশে যারা ছিল এবং আমার সাথের গুটি কয়েক, এরাই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিয়েছিল। আসলে বঙ্গবন্ধুই আমাদের প্রকৃত নেতা ছিলেন, আমরাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক ছিলাম। বঙ্গবন্ধু কন্যা বললেন, হ্যাঁ রব ভাই, আপনারাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক।
তাই তো আমি আপনাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করতে চাই। আমরা সকলে মিলে সরকার গঠন করে দেশ চালাতে চাই। আসম রব বললেন, মনের দিক থেকে তো অনেক আগেই আমি আপনার নেতৃত্বে দেশ পরিচালনার প্রস্তুতি নিয়ে আছি এবং এতদিন তো কেবল আপনার ডাকের অপেক্ষাতেই ছিলাম। বঙ্গবন্ধু কন্যা বললেন, আমাকে বিশ্বাস করুন, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না। আসম রব বলেন, হ্যাঁ হ্যাঁ, আপনাকে বিশ্বাস করার ব্যাপারে আমার কোনো ঘাটতি নেই। আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনাকে কি অবিশ্বাস করা যায়? উপস্থিত নজিব আহমদ, বাহাউদ্দিন নাসিম, নকিম আহমেদ মানু, কানিজ আহমদ, এরা সবাই হাসিনার বাবার ফুফাতো ভাইদের ছেলে। রামমোহন দাস, মৃণাল কান্তি দাস, আনাম সেন্টুদের দিকে তাকিয়ে আসম রব বললেন, আমি নেত্রীর সঙ্গে একটু একা কথা বলতে চাই। বঙ্গবন্ধু কন্যা উপস্থিত সকলকে বললেন, তোমরা এখন বাইরে যাও। সবাই বাইরে চলে আসলো। শেখ হাসিনা আর জাসদ নেতা আসম রব ভিতরে একান্তে কথা বলছেন। মিনিট পাঁচেক পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কলম এবং দুটি কাগজ চাইলেন। একটি কলম ও দুটি কাগজ ভেতরে দেওয়া হলো। বাইরে থেকে বোঝা গেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং জাসদ নেতা আসম রব নিজেদের মধ্যে একটি লিখিত চুক্তিনামা করলেন। মিনিট 15 পরে আসম রব চলে গেলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা করলেন, আসম রবকে ম্যানেজ করা গেছে, এবার হয়তো সরকার গঠন করতে পারবো। পরের দিন সকালে রামমোহন দাস একটি হিসাব নিয়ে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বোঝালেন যে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম, জাসদ রব এবং একমাত্র স্বতন্ত্র এমপি কুষ্টিয়ার মকবুল হোসেনও যদি একজোটভুক্ত হয়, তাহলেও আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে। কারণ একাধিক আসন থেকে বিজয়ী সংসদ সদস্যদের সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার পূর্বে একটি মাত্র আসন বা সিট রেখে বাকি আসন বা সিট ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দেওয়া সেই আসন বা সিট শূন্য ঘোষিত হবে। অর্থাৎ এক ব্যক্তি যতগুলো আসন বা সিট থেকে বিজয়ী হন না কেন, এক ব্যক্তিকে একজন এমপি হতে হবে এবং একজন এমপি হিসেবেই ধরা হবে। সেদিক থেকে বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত এবং স্বতন্ত্র জোটের আসন বা সিট ছাড়তে হবে 11টি, আওয়ামী লীগের 4টি। শপথ নেওয়ার পূর্বে ছেড়ে দেওয়া আসন বাদ দিয়ে হিসাব করলে দেখা যায় আওয়ামী লীগ একারই উল্লেখিত জোটের চাইতে একটি আসন বেশি থাকে। জননেত্রী শেখ হাসিনা এই হিসেব বোঝার পর বলে উঠলেন, ওরে হারামজাদা, আগে কই ছিলি, আগে কই ছিলি, এখন সব শেষ, এখন সব শেষ। রব ভাঁওতাবাজি দিয়ে আমার কাছ থেকে লিখিত নিয়ে গেছে, এখন আর তা পাল্টানো যাবে না। হারামজাদার আগে কি করলি, এখন কি করি? রবের কাছে আমার লিখিত আছে। এই হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐক্যমতের সরকারের প্রকৃত উৎপত্তি এবং জাসদ নেতা আসম রবের মন্ত্রিত্ব। রওশন এরশাদের পা ধরা। 19 জুন 1996 সন্ধ্যা 7টায় সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে তার ধানমন্ডিস্থ 5 নম্বর বাড়িতে দেখা করলেন। দ্বিতীয় তলায় ভিভিআইপি রুমে মুখোমুখি সোফায় বসেছেন শেখ হাসিনা আর সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ। দুজনের মাঝে 5 ফিটের মতো দূরত্ব। রওশন এরশাদ বললেন, আপা, আপনার কাছে আমার একটা অনুরোধ। আপনি জাতীয় পার্টি থেকে জিনাত মুশাররফকে মহিলা এমপি বানাবেন না। শেখ হাসিনা বললেন, এটা আপনাদের ব্যাপার, আপনারা যাকে দিবেন আমি তাকেই মহিলা এমপি বানাবো। রওশন এরশাদ বললেন, আপা, আপনি আমার বোন, আপনিও মহিলা, আপনারও স্বামী আছে, আপনি বোন হিসাবে আমার প্রতি দয়া করেন, সবই আপনার হাতে। আপনি দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে সাহায্য করুন। ওই চরিত্র ভ্রষ্টা নষ্টা জিনাত মুশাররফকে দয়া করে আপনি মহিলা এমপি বানাবেন না। প্রয়োজনে আপনি জাতীয় পার্টি থেকে একটাও মহিলা এমপি বানাবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না না, আমি জাতীয় পার্টিকে 2টি এবং জামাতকে 1টি মহিলা এমপি দেব। রওশন এরশাদ বললেন, তাহলে আর যাই হোক, জিনাতকে এমপি করবেন না। শেখ হাসিনা বললেন, বললাম তো, এটা আপনাদের ব্যাপার। রওশন এরশাদ সোফা থেকে উঠে সোজা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে বললেন, আপা, আপনি আমার বোন, আপনি দয়া করে আমাকে এই মুসিবতে ফেলবেন না, আপনি দয়া করে আমার স্বামীকে উদ্ধার করুন। শেখ হাসিনা বললেন, আরে কি করছেন, কি করছেন? ঠিক আছে, পা ছাড়ুন, পা ছাড়ুন, আমি দেখব। রওশন এরশাদ বললেন, আপা, আপনি কথা দেন। বঙ্গবন্ধু কন্যা হাসিনা বললেন, ঠিক আছে, জিনাতকে এমপি বানাবো না। অতঃপর রওশন এরশাদ ভিভিআইপি রুমের পশ্চিম পার্শ্বের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ির ধারে যেতে না যেতেই ভিভিআইপি রুমের উত্তর দিকের দরজা দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেরিয়ে ডাইনিং রুমে এসে নাচতে লাগলেন আর বলতে লাগলেন, কাউরে ছাড়ুম না, লাগাইয়া দিমু, কাউরে ছাড়ুম না, জিনাত মুশাররফকে এমপি বানাবই। হানিফ এলজিআরডি মন্ত্রী।
আগামী 23শে জুন 1996 সন্ধ্যা 7টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সবাই খুব ব্যস্ত। যারা মন্ত্রী হবেন বলে আশা করেছেন তারা সকলেই প্রচণ্ড টেনশনে আছেন। ঘন ঘন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় যাওয়া আসা করছেন। মনে মনে ভাবছেন, আমি তো মন্ত্রী হবই, আমাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয় কিভাবে? তবুও বলা যায় না যে এক আধজন মন্ত্রিসভা থেকে বাদ পড়বে, আমার নাম আবার ওই বাদের তালিকায় নেই তো? না না, এ কি করে হয়? আমাকে মন্ত্রী না বানিয়ে পারেন না। আমি মন্ত্রিত্ব পাবো, তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবো এটা ভাববার বিষয়। ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের লোক, বাসার লোক, বিশেষ করে আত্মীয় স্বজনদের কাছে ধর্ণা দেওয়া, জোর তদবির চলছে। এদের মধ্যে একজনই শুধু তদবির করছেন না, ধর্ণা দিচ্ছেন না। কারণ তিনি তো একবারেই নিশ্চিত তিনি মন্ত্রী হচ্ছেনই। শুধু মন্ত্রিত্বই নিশ্চিত নয়, মন্ত্রণালয়ও নিশ্চিত। এবং সেই মন্ত্রণালয়টা হলো এলজিআরডি মন্ত্রণালয়। এই সৌভাগ্যবান ব্যক্তিটি আর কেউ নন, তিনি হচ্ছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ। মেয়র মোহাম্মদ হানিফ এলজিআরডি মন্ত্রী তো হয়েই আছেন, এটা তিনি একেবারেই নিশ্চিত। তার শুধু শপথ নেওয়াটা বাকি। আগামী 23শে জুন শপথের অনুষ্ঠানটাও হয়ে যাবে। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের এই নিশ্চয়তার কারণ গত 17ই ফেব্রুয়ারি 96 ধানমন্ডির 32 নং বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু কন্যা আজকের এই ভাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী বানিয়েই রেখেছেন এবং মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণাও 17ই ফেব্রুয়ারি 96-তে দিয়েছেন। কাজেই মেয়র মোহাম্মদ হানিফ নো চিন্তা ডু ফুর্তিতেই আছেন। সবার মুখ কালো। আজ 23শে জুন 1996 সাল সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার কক্ষে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। ধানমন্ডিস্থ 54 নং বাড়িতে শুধুমাত্র শেখ হাসিনার ছাড়া বাকি সবার মুখ কালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পিতার ফুফাতো ভাইয়ের ছেলেরা নাজিব আহমেদ নজিব, নাকিম আহমেদ মান্নু, কানিজ আহমেদ, এদের সবার মুখ কালো। এমন কালো যেন কাল বৈশাখীর কালো মেঘ এদের মুখে ভর করেছে। এদের আরেক চাচাতো ভাই বাহাউদ্দিন নাসিম, সে তো ভোর হওয়ার আগেই শেখ হাসিনার বাসা ছেড়ে চলে গেছে। বাড়ির চাকর বাকর, পিয়ন, গাড়ির ড্রাইভার, বাবুর্চি, এমনকি যারা দীর্ঘ 16-17 বৎসর শেখ হাসিনার সাথে থাকতে থাকতে শেখ হাসিনার আত্মীয়ের মতো হয়ে গেছে, শেখ হাসিনার পরিবারের সদস্য হয়ে গেছে, তাদের চোখেও জল। তাদের মুখও ভীষণ মলিন, ভীষণ কালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিছুক্ষণ পরপর শুধু বলছেন, সবাই এমন শুরু করেছ যেন আমি মরে যাচ্ছি। আর ঘণ্টাখানেক পরেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। অথচ তার বাড়িতেই নেমে এসেছে ভীষণ গাঢ় শোকের ছায়া। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেই যাচ্ছেন, হ্যাঁ, আমি কি মরে যাচ্ছি যে সবাই শোক শুরু করেছ? শেখ হাসিনা আত্মীয় সহ 2-3 জনকে এই শোকের কারণকে জিজ্ঞেস করলে তারা বলেন, বোঝেন না, উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন, ওনার আখের তো গুছিয়েই নিলেন, আমাদের কি হবে? এখন তো উনি আমাদের খোঁজও নেবেন না। আমরা যে এত বৎসর এত কষ্ট করলাম তা মনেও রাখবেন না। বলা হলো, না না, প্রধানমন্ত্রী হয়ে ভুলে যাবেন কেন? মনে রাখবেন না কেন? নিশ্চয়ই মনে রাখবেন। ওরা জবাবে বলল, এখনও বোঝেন তো কী রকম বেইমান? বুঝবেন। সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার কক্ষে প্রবেশ করা হলো। আওয়ামী লীগের সমস্ত এমপিরা এসেছেন, বিচারপতিগণ এসেছেন, 3 বাহিনী প্রধান এসেছেন, প্রশাসনের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিগণ সবাই এসেছেন। নতুন পাজামা পাঞ্জাবি আর মুজিব কোট পরে এসেছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ। তিনি সাধারণত মুজিব কোট পরেন না, কিন্তু তিনি তো নিশ্চিত আজকে তিনি মন্ত্রিত্বের শপথ নিচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত 17ই ফেব্রুয়ারি তাকে মন্ত্রী বলে ঘোষণা দিয়েছেন। কাজেই আজ তিনি মুজিব কোট পরে এসেছেন। তিনি জনতার মঞ্চ তৈরি করেছেন, খালেদা জিয়া সরকারের পতন ঘটিয়েছেন। জনতার মঞ্চের নায়ক তো তিনিই। এই সমস্ত দিক দিয়ে ঢাকার মেয়র হানিফ আজকের অনুষ্ঠানের মধ্যমণি না হলেও কম গুরুত্বের না। আমার সাথে বেইমানি? অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নিলেন এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাগ থেকে তার মন্ত্রী পরিষদের লিস্ট বের করেছেন। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ আস্তে আস্তে চেয়ার থেকে উঠছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদের নাম পড়তে একটু সময় লাগছে। ঢাকার মেয়র হানিফ এমনভাবে আছেন যে তিনি চেয়ারে না বসে আছেন না দাঁড়িয়ে আছেন। তিনি মনে করেছেন চেয়ারে বসে থেকে লাভ কী,
এখনই তো উঠতে হবে। মন্ত্রী পরিষদের প্রথম নামটাই তার। চেয়ার ছেড়ে দাঁড়াচ্ছেন না এই জন্য যে দৃষ্টিকটু মনে হতে পারে, তাই তিনি আধা বসা আধা দাঁড়ানো অবস্থায় আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদের নাম পড়তে লাগলেন। প্রথম নামটি মেয়র হানিফের না, দ্বিতীয়টি না, তৃতীয়টি না, চতুর্থ না, পঞ্চম না, ষষ্ঠ না, সপ্তম না, অষ্টম না, 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 না। এরপর মেয়র মোহাম্মদ হানিফ কানায় কানায় শ্রোতা দর্শকে ভরা দরবার কক্ষের চেয়ারের দু সারির মাঝখান দিয়ে দ্রুত বঙ্গভবন ত্যাগ করে বেরিয়ে যেতে থাকলে একজন তাকে পেছন থেকে হানিফ ভাই বলে জড়িয়ে ধরলে তিনি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলেন, আমার সাথে বেইমানি, আমার সাথে বেইমানি। বলতে বলতে বঙ্গভবন ত্যাগ করে চলে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসায় ফিরে রাতের খাবার খেতে খেতে বলেন, আজ আমার দুটি আনন্দ, প্রধানমন্ত্রী হতে পারার আনন্দ আর হানিফের বেইমানির প্রতিশোধ নিতে পারার আনন্দ। পরবর্তী পর্যায়ে মেয়র মোহাম্মদ হানিফ ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়ে সাংবাদিক ডেকে বলেন, কাউকে সম্মান না করেন অপমানিত করতে পারেন না। তারপর দাবি করলেন মিনি গভর্নমেন্টের, তারপর মেট্রোপলিটন অথরিটির। কিন্তু না, মেয়র হানিফের কিছুই পাওয়া হলো না, না মন্ত্রিত্ব, না মিনি গভর্নমেন্ট, না মেট্রোপলিটন অথরিটি। বেসামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ধানমন্ডিস্থ বাসায় ফিরে এসে তার জন্য নতুন সরকারি বাসা পছন্দ করার জন্য আত্মীয় স্বজনদের বললেন। শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাসা পছন্দ করা। প্রথমেই দেখা হলো রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা, তারপর দেখা হলো এরশাদ আমলে শুরু হয়ে খালেদা জিয়ার আমলে শেষ হওয়া জাতীয় সংসদ সহ বহুল আলোচিত ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩০ নম্বর হেয়ার রোডের বাসাটি। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা, মেঘনা এবং অবশেষে করতোয়া। বহু চিন্তা ভাবনা, আত্মীয় স্বজনের সাথে অনেক আলাপ আলোচনার পরে শেরেবাংলা নগর সংসদ ভবনের পশ্চিম উত্তরে ক্রিসেন্ট লেকের পশ্চিমে বিশাল আকারের দুর্গের ন্যায় করতোয়াকে পছন্দ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের আমলে তার অফিস ছিল এইখানে। তখন এই ভবনকে বলা হতো গণভবন। পুনরায় এই ভবনের নাম গণভবন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন করা হলো। ৩রা জুলাই ১৯৯৬ রাত ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণভবনে এসে উঠলেন। গণভবনে এসে তিনি সোজা দ্বিতীয় তলায় চলে গেলেন। দ্বিতীয় তলায় শোবার রুম দেখলেন, খাবার রুম দেখলেন, বসার রুম দেখলেন, আরও ৮-১০টা রুম দেখলেন। প্রতিটি রুমেই ২৬ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং অত্যাধুনিক আসবাবপত্রে সুচারুরূপে সাজানো। রাত বেশি হওয়ায় বিশাল প্রাসাদের বিশাল আয়তনের নিচতলার অংশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে পারলেন না, ঘুমিয়ে পড়লেন। পরদিন ৪ঠা জুলাই। ঈদের দিনে ছোট ছোট ছেলে মেয়েরা যেমন খুব ভোরে ওঠে গোসল টোসল সেরে নতুন জামা কাপড় পরে খুশির ঠেলায় বেড়াতে বের হয়ে যায়, ঠিক ওই রকমভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভোরে উঠে সার গোসল করে নতুন শাড়ি পরে ৭টা বাজার আগেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গেলেন। ফিরলেন দুপুর প্রায় ১টায়। গণভবনের নিচতলায় ঢুকতেই তার হাতের ডান দিকে অর্থাৎ নিচতলার পশ্চিম পার্শ্বের ৩ নম্বর রুমে ঢুকলেন। সঙ্গে ছিলেন চাচি, মানে শেখ হেলালের মা। এই ৩ নম্বর রুমটিতে ঢুকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামাল হয়ে যে এক চিৎকার দেন, ওরে চাচি রে, এত বড় টেবিল! বলে লাফ দিয়ে শেখ হেলাল এমপির মাকে জড়িয়ে ধরে বললেন, ভৈরা গোষ্ঠীরে খবর দেন, এই টেবিলে খাইতে হবে। চাচি বললেন, ভৈরা গোষ্ঠী আসলেও টেবিল ভরবি না নে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তাহলে টুঙ্গি পাড়ার মাইনসেরে খবর দেন, এই টেবিলে খাইতে হবে। প্রধানমন্ত্রীর চিৎকারে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর বিশেষ দল এসএসএফ এবং পিজিআরের সদস্যরা এগিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ করে যান এবং চাচিকে সঙ্গে নিয়ে উপরে চলে যান। গণভবনের ৩ নং রুমটি একটি বিশাল রুম। এই রুমে ডিম্বাকৃতির একটি বিশাল টেবিল রয়েছে এবং টেবিলের চারদিকে প্রায় ২০০ রিভলভিং চেয়ার রয়েছে। এই রুমটি খাওয়ার রুম বা ডাইনিং রুম নয়, এটি আসলে একটি কনফারেন্স রুম। ২ বোনের ভাগাভাগি। বর্তমানে বাংলাদেশের যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যার আঙ্গুলি হেলনে এদেশের বড় বড় ব্যবসা বাণিজ্য উচ্চ পর্যায়ের চাকরি বাকরি নিয়ন্ত্রিত হয়, সরকারের সামরিক, বেসামরিক, আমলা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যে যেখানেই আছেন তাদের মধ্যে সবচাইতে ক্ষমতাশালী, সবচাইতে শক্তিধর, সামরিক সর্বোচ্চ পর্যায় থেকে যে কোনো পর্যায় পর্যন্ত কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি, পদাবনতি এবং বদলি যার মনোবাসনা বা ইচ্ছা অনুযায়ী হয়, সরকারি পর্যায়ে ব্যবসা বাণিজ্য না পাওয়া যার উপর নির্ভর করে,
এদেশের বৈধ অবৈধ সমস্ত টাকা পয়সা যার হাতে জমা হয়। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ক্যাশিয়ার, যিনি একমাত্র রাজনীতি ছাড়া গোটা দেশের অর্থনীতি একক হস্তে পরিচালনা করেন, যিনি এ দেশের মানুষের জন্য বিন্দুমাত্র ভালোবাসা, মায়া, মমতা লেশমাত্র নেই যার, এ দেশের মানুষকে শিয়াল কুত্তার জাতি, নিমক হারামের জাত ছাড়া অন্য কিছু ভাবেন না, অন্য কিছু বলেন না, যিনি মাঝরাতে ঘুম ভেঙে গেলে অথবা রাত পোহালে যদি শুনতে পেতেন এদেশের 12 কোটি মানুষ সকলেই মহাপ্রলয়ে নিহত হয়ে গেছে, তাহলে খুশিতে আত্মহারা হয়ে যাবেন, যিনি সদা সর্বত্র এদেশের মানুষের অনিষ্ট অমঙ্গল ছাড়া অন্য কিছু চিন্তা বা কামনা করেন না, যিনি তিনি আর কেউ নন। তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট বোন শেখ রেহানা। 7ই জুলাই 1996 অপরাহ্নে তিনি এলেন গণভবনে, তারই বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বললেন, এই, শেখ মুজিব কি তোমার একার বাপ? শেখ মুজিব কি আমার বাপ না? আমার ভাগ কই? আমি কি ভাগ পাই না? আমার 5টা মন্ত্রী নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, মন্ত্রী পাবি না, চালাইতেছি, চালাইতে দে, যত টাকা দরকার পাবি, সব তুই নে। দুই বোনের চিৎকারের চোটে প্রধানমন্ত্রীর 24 ঘণ্টার সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর 64 জন অফিসার সমন্বয়ে 1600 সদস্যের একটি বিশেষ দল পিজিআরের ওই দিন ডিউটিরত সদস্যরা তাদের দায়িত্ব পালনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের ইশারায় তাদেরকে সরিয়ে এনে এটা প্রধানমন্ত্রীর একান্তই নিজস্ব এবং পারিবারিক ব্যাপার বলে ওভারলুক করার পরামর্শ দেওয়া হয়। আজই যদি আমার 5 জনকে মন্ত্রী না করো তবে আমি আমেরিকায় চলে যাব, যখন আসব তখন সমান ভাগ নিয়ে আসব, মনে রেখো। এই কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা চলে গেলেন। পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় যেয়ে চূড়ান্ত পর্যায়ে ভাগাভাগি এবং আপোষ রফা করে তার ছোট বোন শেখ রেহানাকে দেশে নিয়ে আসেন, এই শর্তে যে শেখ রেহানাই হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার। সমস্ত টাকা পয়সা শেখ রেহানার হাত দিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার পর শেখ রেহানাই হবেন শেখ মুজিবের উত্তরসূরি। শেয়ার বাজার কেলেঙ্কারি। 1996 সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকী শেখ হাসিনার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে এবং হলুদ নম্বর প্লেট লাগানো দুটি টয়োটা গাড়িতে করে 2 জন শিখ, 3 জন মারোয়ারি এবং 2 জন ভারতীয় বাঙালিকে সঙ্গে নিয়ে এসে প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের 5 নম্বর বৈঠকখানায় গুরুত্বপূর্ণ মিটিং করতেন। মিটিংয়ে বসার আগে শফিক সিদ্দিকী মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ঢাকার মতিঝিলের শেয়ার মার্কেটের বিষয়ে খোঁজখবর নিতেন। শফিক সিদ্দিকী প্রথমেই জানতে চাইতেন আজকে শেয়ার মার্কেটে এমন ভিড় কেন হয়েছিল। মোটরসাইকেল আরোহী বলতো, মধুমিতা সিনেমা হলের বিপরীতে স্টক এক্সচেঞ্জের সামনে বেশ ভিড় দেখলাম। তখন শফিক সিদ্দিকী বলতেন, শেয়ার ব্যবসা খুব ভালো ব্যবসা, শেয়ার ব্যবসা করবেন, শেয়ার কিনবেন, আত্মীয় স্বজনদের বলবেন, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন শেয়ার কিনতে, শেয়ার কিনলেই লাভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গণভবনে 5 নং বৈঠকখানায় প্রতি সন্ধ্যায় উক্ত ব্যক্তিদের সাথে মিটিংয়ের আগে মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকীর একই প্রশ্ন, শেয়ার মার্কেটে আজ কত লোক হয়েছে? মোটরসাইকেল আরোহীর উত্তর, অনেক লোক হয়েছে, মতিঝিলের রাস্তা ভরে গেছে। শফিক সিদ্দিকের একই কথা, সবাইকে শেয়ার কিনতে বলবেন, শেয়ার কেনা খুবই লাভজনক ব্যবসা, কিনলেই লাভ। এভাবে দিন যেতে লাগলো। এক পর্যায়ে প্রতিদিন সরেজমিনে শেয়ার মার্কেটের প্রকৃত অবস্থা দেখে সন্ধ্যায় গণভবনে এসে তা জানানোর জন্য মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকী দায়িত্ব দিয়ে দিলেন। মোটরসাইকেল আরোহী প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গিয়ে শফিক সিদ্দিকীকে শেয়ার মার্কেটের বাস্তব অবস্থা জানাতে লাগলো। আর শফিক সিদ্দিকী তা জানার পরে ভারতীয় শিখ, মারোয়ারি এবং বাঙালি ব্যবসায়ীদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতে থাকলেন। সত্যি, শেয়ার কিনলেই লাভ, শেয়ার বিক্রি করাটা কোনো ব্যাপার না, কেনাটাই আসল ব্যাপার। আজ কোনো মতে শেয়ার কিনতে পারলে আগামীকাল আসতে না আসতেই তার চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে। শেয়ার কেনা নিয়ে প্রায় সারা দেশেই হৈ হৈ রই রই পড়ে গেছে। বাজারে প্রচুর ক্রেতা আছে, কিন্তু শেয়ার বিক্রেতা নেই। ক্রেতারা শেয়ার কেনার জন্য রাত দিন ঘুরে বেড়াচ্ছে। একদিন মোটরসাইকেল আরোহী শফিক সিদ্দিকীকে জানালো, শেয়ার মার্কেটে আজ সবচাইতে বেশি ক্রেতা এসেছে।
ইত্তেফাকের মোড়, হাটখোলা, অভিসার সিনেমা হল থেকে শুরু করে পুরো মতিঝিল, শাপলা চত্বর পার হয়ে নটরডেম কলেজ ছাড়িয়ে গেছে। এই সকল এলাকায় যানবাহন বন্ধ হয়েছে। শুধু ক্রেতা আর বিক্রেতা নেই। শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে গণভবনের ৫ নং বৈঠকখানায় নির্ধারিত মিটিংয়ে বসলেন। অন্যান্য দিনের তুলনায় আজকের মিটিংটা অনেক বেশি সময় নিয়ে চলল। অন্যান্য দিন যেখানে ১.৫-২ ঘন্টা মিটিং হয়, সেখানে আজকের মিটিং হলো প্রায় ৫.৫ ঘন্টা। পরের দিন শেয়ার বাজারে আরও বেশি লোক হলো এবং শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ী বন্ধুদের নিয়ে দুপুর ৩টা থেকেই গণভবনে মিটিংয়ে বসেছেন। রাত ১০টা পর্যন্ত একটানা মিটিং চলল। মিটিং শেষে ভারতীয়রা শফিক সিদ্দিকীর সাথে এমন করে করমর্দন ও বুকে বুক মিলিয়ে বিদায় নিল, তাতে মনে হলো এই বিদায় অন্যান্য দিনের মতো বিদায় নেওয়া নয়। তার পরদিন মতিঝিল শেয়ার বাজারে শুধু বিক্রেতাদের ধাক্কাধাক্কি আর চিৎকার শোনা গেল, কিন্তু শেয়ার ক্রেতা খুঁজে পাওয়া গেল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শফিক সিদ্দিকী ও তার ভারতীয় ব্যবসায়ীদেরও আর দেখা গেল না।